আসসালামু আলাইকুম ভাইয়া পুরা, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? সবাই জয়েন হও দ্রুত। আজকে সেরা একটা ক্লাস হবে। হ্যাঁ, আজকে আমাদের কি ক্লাস? কোষ বিভাজন লেকচার 2। হ্যাঁ, সবাই একটু যুক্ত হয়ে যাও দ্রুত এবং বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দাও। সবাই জয়েন হও দ্রুত। আজকে সেরা একটা ক্লাস হবে। হ্যাঁ, আজকে আমাদের কি ক্লাস? কোষ বিভাজন লেকচার 2। হ্যাঁ, সবাই একটু যুক্ত হয়ে যাও দ্রুত এবং বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দাও। আব্দুল্লাহ সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু যুক্ত হও তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, তোমরা যুক্ত হও আস্তে আস্তে, আর বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দাও। রেজাউল ইসলাম, রেজাউল স্যার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করি। হ্যাঁ, আস্তে আস্তে তোমরা যুক্ত হতে থাকো, আমরা শুরু করি। দেখো, আজকে আমাদের কি? আজকে আমরা দেখবো হচ্ছে কোষ বিভাজন লেকচার 2। দেখো, গত ক্লাসের পড়াগুলো কি দেখছিলা? শুরুতে দেখো যে টপিকটা আছে সেটা হচ্ছে কোষচক্র মানে কি। কোষচক্র মানে কি? একটা কোষের সৃষ্টি এবং বৃদ্ধি, পরবর্তীতে এর বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। তাহলে কি বললাম ভাইয়া? কোষচক্র মানে কি? একটা কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে এর বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় না তাকে আমরা কি বলতেছি? কোষচক্র। তাহলে আমার সাথে সাথে একটু লেখা ফেলাও। একটি কোষের সৃষ্টি, একটি কোষের সৃষ্টি, সৃষ্টি, এরপর হচ্ছে তোমার এর বৃদ্ধি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে এর বিভাজন, পরবর্তীতে এর বিভাজন, বিভাজন, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। একটু লেখো। যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো? তাকে কোষচক্র বলে। তাকে কোষচক্র বলে। পারবা না? যদি আসে কোষচক্র কাকে বলে, কি বলবা? দেখো, কোষচক্র জিনিসটা তাহলে আমরা কি বুঝলাম? যে চক্রের মাধ্যমে কি হবে? একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন সম্পন্ন হয় তাকে আমরা কি বলতেছি? কোষচক্র। এটা বুঝতে পারছো কোষচক্র জিনিসটা কি? এই যে রনি লাইভে আসো দেখতেছি আমরা। এটা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে কোষচক্র জিনিসটা কি আমরা এটা বুঝলাম। হ্যাঁ,
আচ্ছা, এটা এটা আশা করি পারবা। হ্যাঁ, ওকে, আসো আমরা তারপরে যাই। হ্যাঁ, কোষচক্র আমরা কি এটা বুঝতে পারছি। তারপরে স্লাইডে দেখো কি আছে, যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কোষ থাকে কতগুলা। এটা কিন্তু ভাই খুবই 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 ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউর জন্য। এখন দেখো আমি দুইটা কথা লিখবো। হ্যাঁ, এই দুইটা কথা এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কোষ থাকে কতগুলো জানো? এটা হচ্ছে তোমার 100 ট্রিলিয়ন। কত থাকে? 100 ট্রিলিয়ন। এমসিকিউতে খুবই খুবই ইম্পর্টেন্ট। 100 ট্রিলিয়ন ট্রিলিয়ন বা 10⁻14। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ভাইয়া, বুঝছো? এমসিকিউতে কিন্তু এগুলো আসে, এটা একটু মনে রাখতে হবে যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কোষ থাকে কতগুলো? 100 ট্রিলিয়ন বা 10⁻14। আচ্ছা, এরপরে আসো যে কোষচক্র প্রস্তাব করে কে? এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কোষচক্র প্রস্তাব করছে হচ্ছে তোমার বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক, বুঝছো? কোষচক্র প্রস্তাব করছে হচ্ছে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক। তাহলে দেখো এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম। দেখো আমরা তিনটা জিনিস দেখছি। হ্যাঁ, শুরু থেকে আমরা দেখলাম কোষচক্র মানে কি। কোষচক্র মানে হচ্ছে একটা কোষের সৃষ্টি হবো, তারপরে তার বৃদ্ধি ঘটবো এবং সবশেষে কি হবো? বিভাজন হবো। এই যে তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হইলো, সেই চক্রটাকে আমরা কি বলতেছি ভাইয়া? কোষচক্র। এরপরে দেখলাম যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কতগুলো কোষ থাকে? তোমার 100 ট্রিলিয়ন বা 10⁻14। এটা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস দেখলাম, এই যে আমরা কোষচক্র যে পড়তেছি, এই কোষচক্র কে প্রস্তাব করছে? আসতে পারে না, এটা প্রস্তাব করছে হচ্ছে বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক। এতটুকু বুঝছো? আচ্ছা, এখন আসো এই যে খুবই মজার একটা পড়া পড়বো, বুঝছো? খুবই মজার একটা পড়া পড়বো। সেটা হচ্ছে কি? এটা হচ্ছে ধরো তুমি, হ্যাঁ, এটা হচ্ছে তুমি এই জায়গায় হচ্ছে তুমি তোমার পরিবার নিয়ে বসবাস করো শান্তিতে। এখন তুমি তো শান্তিতে বসবাস করতেছো, এটা তো তোমার যে পাশের বাসার আন্টি আছে তার কাছে তো ভালো লাগবে না। তুমি শান্তিতে আছো, এটা কি তার কাছে ভালো লাগবে না? তো সে কি করবে জানো? এই যে এই কে দেখো তো, এই ব্যক্তি কে? এই যে পাশের বাসার আন্টি। তো পাশের বাসার আন্টি কি করবে? তোমার পরিবারের কাছে আসবে, বুঝছো? এ কি করবে? তোমার পরিবারের কাছে আসবে, আইসা তোমার পরিবারের যে অভিভাবক আছে তাদের কানের কাছে কি দিবে? ফুসমন্ত্র দিবে যে ভাবি দিনকাল তো ভালো না, যে অমুকের ছেলে দেখলাম ওইটা করতেছে, অমুকের মেয়ে এটা করতেছে, হ্যান ত্যান আবিজাবি বুঝাবে, বুঝছো? এরপরে কি, যেহেতু সে কি দিল? সে একটা উদ্দীপনা দিল না? এই যে সে কিন্তু ওই যে বাহিরের লোক, সে কিন্তু তোমার পরিবারের লোক না, তাহলে সে বাহিরের লোক। বাইরে থেকে যে আন্টি যে উদ্দীপনাটা দিল, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। এটাকে আমরা কি উদ্দীপনা বলতেছি? বাহ্যিক উদ্দীপনা। তাহলে এই যে যে আন্টির মতো কে কাজ করে? বাহ্যিক উদ্দীপনা কে কে দেয় জানো? এই বাহ্যিক উদ্দীপনা দেয় হচ্ছে তোমার তোমার হরমোন আছে, হরমোন, হরমোন। এরপরে আর কি আছে? তোমার গ্রোথ ফ্যাক্টর আছে, বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে। এরপরে আছে তোমার হচ্ছে আরেকটা জিনিস আমরা বলতে পারি পরিবেশ। পরিবেশের কারণেও কোষ বিভাজন হয়। কিভাবে কোষ বিভাজন হয় একটু যদি তোমাদের দেখাই, সেটা হচ্ছে দেখো, দেখো তুমি যদি পাহাড়ের চূড়ায় বা খনিতে যাও, তাহলে তোমার শরীরে কি অক্সিজেনের অভাব ঘটবো না? অক্সিজেনের ঘাটতি ঘটবো। তাহলে যদি অক্সিজেনের যদি অভাব হয়, তাহলে এটা কে টের পাবে জানো? এটাই হচ্ছে তোমার কিডনি আছে না, এই কিডনি এই জিনিসটা হচ্ছে লক্ষ্য করবে। তারপর কিডনি কি করবে? কিডনি একটা হরমোন নিঃসরণ করবে, হ্যাঁ, এরিথ্রোপয়েটিন হরমোন। কি হরমোন? এরিথ্রোপয়েটিন হরমোন। এরিথ্রোপয়েটিন, ঠিক আছে, এরিথ্রোপয়েটিন হরমোন কি করব? ক্ষরণ করলো। আচ্ছা, এ যদি হচ্ছে তোমার এরিথ্রোপয়েটিন হরমোন কি ক্ষরণ করে? এটা হচ্ছে হরমোন। এই যে তোমার যে এরিথ্রোপয়েটিন হরমোনটা ক্ষরণ করলে, এটা কোথায় যাবো জানো? এটা যাবো হচ্ছে অস্থিমজ্জায়। এটা কোন জায়গায় যাবো? অস্থিমজ্জায়। অস্থিমজ্জায় যাইলো, এটা যাবে হচ্ছে তোমার অস্থিমজ্জায়। দেখো অস্থিমজ্জায় কি আছে? ওই জায়গায় থাকবে হচ্ছে তোমার যে স্টেম সেলগুলো যে আছে না, স্টেম সেল।
এই যে তোমার যে স্টেম সেলগুলো আছে, এই স্টেম সেলগুলা বিভাজিত হওয়ার মাধ্যমে কার উৎপাদন বাড়াই দিব জানো? লোহিত রক্তকণিকা বা আরবিসি আছে না, আরবিসির উৎপাদন বাড়াই দিব। তাহলে এর মাধ্যমেই তো তোমার কি লোহিত রক্তকণিকা কি হবে? বিভাজিত হবো। তার মানে তুমি কি একটা জিনিস খেয়াল করছো? এই যে পরিবেশ বা সিচুয়েশন, এই সিচুয়েশনের কারণে কিন্তু তোমার এই আরবিসি সেলগুলা কি হয়েছে? বিভাজিত হয়েছে। কিভাবে? তোমার পরিবেশের কারণে তুমি যখন কোনো একটা চূড়া বা খনির ভিতরে যাওয়া, তোমার অক্সিজেনের পরিমাণ কমে গেল পরিবেশের কারণে, তখন তোমার কিডনি কি করব? এরিথ্রোপয়েটিন যে হরমোনটা আছে, এই এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করব। এই এরিথ্রোপয়েটিন হরমোন আবার কোন জায়গায় যাব? অস্থিমজ্জায় যাব। অস্থিমজ্জায় আবার কি আছে? তোমার যে স্টেম সেলগুলো আছে, হ্যাঁ, এরিথ্রোপয়েটিক স্টেম সেল থাকে। কি? এরিথ্রোপয়েটিক স্টেম সেল। এই যে অস্থিমজ্জায় যে এরিথ্রোপয়েটিক স্টেম সেলগুলো আছে, এরা আবার বিভাজিত হয়ে কিসের পরিমাণ বাড়াই দিব? আরবিসির পরিমাণ বাড়াই দিব। বুঝতে পারছো? তার মানে আমরা দেখলাম যে কোষ বিভাজনের ক্ষেত্রে পরিবেশও কিন্তু প্রভাব বিস্তার করে। আচ্ছা, এখন আসো, এই দেখো, এই যে যার কথা বলছিলাম, এই যে আন্টি তো চাবে না তুমি ভালো থাকো, হ্যাঁ, আন্টি তো এটা চাবে না। তো আন্টি কি করবে? তোমার যে অভিভাবক আছে তাদের কানের কাছে এসে কি ফুসমন্ত্র দিবে বা অনেক কিছু বুঝাবে, হ্যাঁ, মানে বাইরে থেকে কিছু উদ্দীপনা দিবে। তাহলে এই আন্টি হিসেবে আন্টির জায়গায় কে আসলে ভূমিকা পালন করবে? তোমার কাছে হরমোন আছে, গ্রোথ ফ্যাক্টর আছে, হ্যাঁ। আচ্ছা, এখন শুনো, যেহেতু আন্টি বাইরে থেকে একটা মানে উদ্দীপনা দিছে, অবশ্যই ভিতরে কোনো না কোনো জ্ঞানজাপ তো হবেই, কাহিনী তো হবেই, তাই না? ভিতরে কি হবে শোনো, এই যে এটা হচ্ছে কোষ, হ্যাঁ, পরিবার বলতে আমি বুঝাইতেছি এটা হচ্ছে কোষ। তাহলে কোষের পান কেন্দ্র কে বলতো? কোষের পান কেন্দ্র বা মস্তিষ্ককে নিউক্লিয়াস না? তো এই কোষের ভিতরে তো তোমার কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের ভিতরে তোমার কি থাকবো? তোমার ক্রোমোজোম থাকবো, হ্যাঁ, ক্রোমোজোম থাকবো, তারপরে ডিএনএ, আবার ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে জিন। তাহলে এর ভিতরে আমরা তো এইগুলো দেখতে পারবো, হ্যাঁ। আচ্ছা, এরা যে থাকবো, এখন এরা তো হচ্ছে বস লেভেলের পাবলিক, বুঝছো না? এই যে জিন বা ডিএনএ, এরা তো বস লেভেলের পাবলিক, এরা তো নিজেরা কোনো কাজ করবো না। তখন তারা কি করবো? ওই যে আন্টি বাহির থেকে যে উদ্দীপনাটা দিল, এখন তার বিপরীতে তো কাজ করতে হবো। এই কাজ করার জন্য কি করবে জানো? সে এই তোমার জিনগুলা যে আছে বা ডিএনএ গুলা, এরা হচ্ছে দুইটা লোককে নিয়োগ দিবে। কাকে? দুইজন লোক নিয়োগ দিবে। তারা তো বস লেভেলের পাবলিক, নিজেরা কাজ করবে না, তাহলে দুইজন লোক নিয়োগ দিবে। কারে কারে নিয়োগ দিবে জানো? এরা হচ্ছে দুইজন লোক নিয়োগ দিবে। দেখো কারে কারে, এই যে দুইজন লোক নিয়োগ দিল, এ একজন লোক, এ একজন লোক, হ্যাঁ। আর দেখো আরেকজন লোক নিয়োগ দিবে, দুইজন লোক নিয়োগ দিবে এরা। শোনো, এই যে দুইজন লোক নিয়োগ দিলে এদের নাম আছে, বুঝছো? এটা হচ্ছে সিডিকে, একটা হচ্ছে তোমার সিডিকে। কি বললাম ভাইয়া? সিডিকে, সিডিকে, হ্যাঁ। আচ্ছা, সিডিকে। আরেকটা হচ্ছে তোমার সাইক্লিন প্রোটিন, সাইক্লিন, সিডিকে আর সাইক্লিন প্রোটিন। তাহলে দেখো, বসেরা তো নিজেরা কাজ করবে না, তো কাজ করার জন্য কি করলো? দুইটা লোকে নিয়োগ দিল। একটা হচ্ছে সিডিকে, যার পুনরূপ হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক এনজাইম, আর একটা হচ্ছে কি সাইক্লিন প্রোটিন। তাহলে এরা কি দিবে জানো ভাই? এরা হচ্ছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা দিবে। তাহলে এই যে সিডিকে আর যে সাইক্লিন আছে, এরা কি ধরনের উদ্দীপনা দিবে বলতো? এরা হচ্ছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা দিবে। আন্টি কি দিছিল? আন্টি দিছিল হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। আর এরা কি দিবে? এরা দিবে হচ্ছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা। তাহলে এরা কি দিবে ভাই? এরা দিবে হচ্ছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা। আর এই যে আন্টি কি দিল? এই আন্টি দিছিল হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা। এখন শোনো, এই যে আন্টি যে তোমার কি দিল? বাহ্যিক উদ্দীপনা দিল। এই বাহ্যিক উদ্দীপনা দেওয়ার কারণেই কিন্তু এইখানে তোমার কি বস লেভেলের পাবলিক এরা কি তৈরি করলো? এরা হচ্ছে তোমার দুইজনকে নিয়োগ দিল। কাকে? সাইক্লিন আর সিডিকে কে। এরা আবার কি তৈরি করলো? যে এরা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা দিব। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন শুনো, তাহলে এই যে কোষ বিভাজন যে আছে, এটার নিয়ন্ত্রক বা শুরুর নির্দেশনা কে দিছে? এই কোষ বিভাজনের নিয়ন্ত্রক বা শুরুর নির্দেশনা দিছে কিন্তু এই যে নিউক্লিয়াসের ভিতরে যে তোমার ক্রোমোজোম আছে, এরপরে ক্রোমোজোমে এরপর কি আছে? ডিএনএ আছে। আর ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ যেটাকে আমরা কি বলি? জিন। তার মানে এখানে নিয়ন্ত্রক বা শুরুর নির্দেশনা কে দিল? নিয়ন্ত্রক বা শুরুর নির্দেশনা দিলে এই যে তোমার যে ডিএনএ আছে, ডিএনএ বা ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলি? জিন। বা এই যে তোমার ক্রোমোজোম যে আছে, এরা কিন্তু হচ্ছে তোমার কি করলো বলতো? ওই আন্টি ওই সময় এসে বাহ্যিক উদ্দীপনা দিল,
ওই বাহ্যিক উদ্দীপনার পরিপ্রেক্ষিতে এরা কি করছে, তোমার এই কোষ বিভাজনটা শুরু হওয়ার জন্য নির্দেশ দিছে। এই যে দেখো এরা কি করছে, কোষ বিভাজন শুরু হওয়ার জন্য নির্দেশ দিছে কাদের মাধ্যমে, ওই সাইক্লিন আর সিডিকের মাধ্যমে। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আশা করি যে কোষ বিভাজনটা মানে কোষ চক্রের বেসিকটা বুঝতে পারছো। সহজ কথায় কোষ চক্রের ক্ষেত্রে দুই ধরনের উদ্দীপনা কাজ করে ভাইয়া। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে তোমার বাহ্যিক উদ্দীপনা, যেটা হচ্ছে বাহির থেকে দেয়। বাহির থেকে বাহ্যিক উদ্দীপনা কে কে দিবে মনে রাখবা, গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন। এরা কি দিবে ভাই? বাহ্যিক উদ্দীপনা। তো এরা যখন বাহ্যিক উদ্দীপনা দিবে তখন ভিতর থেকেও একটা উদ্দীপনা কাজ করবে, বুঝছো? ভিতর থেকে তোমার যে ক্রোমোজোম বা ডিএনএ গুলো আছে এরা কি করবে, কোষ চক্রের জন্য নির্দেশনা দিবে। তো এরা যখন মানে কোষ বিভাজিত হওয়ার জন্য নির্দেশনাটা দিবে তখন ওই সময় তারা দুইটা লোক নিয়োগ দিবে। কার কার কথা বললাম? সাইক্লিন এবং সিডিকে। সাইক্লিন হচ্ছে এক ধরনের প্রোটিন আর সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক একটা এনজাইম। এরা আবার কি করবে জানো ভাই? এরা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা দিবে, বুঝছো? আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো। এখন এইটা তো আমরা দেখলাম। এখন শুনো, কিছু কোষ আছে, বুঝছো? এই স্লাইডটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজিত হয়। তাহলে দ্রুত বিভাজিত হয় কোন কোষগুলা জানো? এই তোমার ভ্রূণ কোষগুলো আছে না, এই যে ভ্রূণ কোষগুলা, এই ভ্রূণ কোষগুলো হচ্ছে তোমার দ্রুত বিভাজিত হবে। তাহলে ভ্রূণ কোষগুলা কি হবে ভাই? ভ্রূণ কোষগুলো হচ্ছে দ্রুত বিভাজিত হবে। এছাড়াও তোমার যে মূল এবং কাণ্ড আছে না, এটা আমার সাথে সাথে লিখে ফেলো। এছাড়াও তোমার কি আছে? মূল ও কাণ্ড যে আছে, মূল এবং কাণ্ডের শীর্ষের, মূল এবং কাণ্ডের শীর্ষ যে আছে, এই শীর্ষের মেরিস্টেম টিস্যুগুলা দ্রুত বিভাজিত হয়। শীর্ষের মেরিস্টেম টিস্যু, মেরিস্টেম টিস্যুগুলা, মেরিস্টেম টিস্যু। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। তাহলে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে কোন কোষগুলা দ্রুত বিভাজিত হবে। আচ্ছা, তাহলে কি বললাম ভাইয়া? কোন কোষগুলা দ্রুত বিভাজিত হয়? তোমার যে ভ্রূণ কোষগুলো আছে এবং মূল এবং কাণ্ডের যে কি আছে, তোমার মেরিস্টেম টিস্যুগুলা যে আছে। এখানে মেরিস্টেম টিস্যু বলতে কি বুঝাইতেছে জানো? এখানে মেরিস্টেম টিস্যু মানে ওই যে তোমরা যখন তোমাদের অষ্টম অধ্যায়টা পড়াবো টিস্যু এবং টিস্যু তন্ত্র, হ্যাঁ, ওইখানে কিন্তু টিস্যু নিয়ে ব্যাপক আলোচনা আছে। এখানে মেরিস্টেম টিস্যু বলতে বোঝাইতেছে তোমার বাজক টিস্যুটাকে। কোন টিস্যুটাকে ভাইয়া? এখানে মেরিস্টেম টিস্যু বলতে বুঝাইতেছে তোমার বাজক টিস্যুকে। এই বাজক টিস্যুগুলা কি জানো? এই বাজক টিস্যুগুলো হচ্ছে সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। তাহলে এই বাজক টিস্যুর কাজগুলাই কি জানো? বাজক টিস্যুর কাজই হচ্ছে এরা বিভাজিত হবো। এরা কি হবো ভাই? বিভাজিত হবো। তাহলে এটা হচ্ছে সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। বাজক টিস্যুগুলা কি ভাই? এরা হচ্ছে সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। এটা একটু মাথায় রাখবা, বিভাজন ক্ষমতা সম্পন্ন। সম্পন্ন, এটি একটু মাথায় রেখো। হ্যাঁ, বাজক টিস্যুগুলা কি হবে? এই তোমার সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন এবং এরা কি হয়? অতি দ্রুত বিভাজিত হয়। এখন তাহলে তো আমরা দেখলাম যে কোন কোষগুলো অতি দ্রুত বিভাজিত হয়। এখন প্রশ্ন হইতে পারে না ভাই কোন কোষগুলো কখনোই বিভাজিত হয় না? এটা কিন্তু এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট ভাই। এই স্লাইডটা যে দেখো, যে সকল কোষগুলো তোমার কখনোই বিভাজিত হবে না, এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে আসবে এমসিকিউতে। তাহলে দেখো কোন কোষগুলো কখনো বিভাজিত হয় না, সেটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকাগুলা। কোন কোষগুলা ভাইয়া? লোহিত রক্তকণিকাগুলা। আচ্ছা দেখো, এই যে লোহিত রক্তকণিকা যে আছে, একটু মনোযোগ দাও। এই যে লোহিত রক্তকণিকা, তো এই লোহিত রক্তকণিকার ভিতরে কি থাকবে? তোমার নিউক্লিয়াস থাকবে। এর জন্মের সময় কি থাকবে এখানে বলো তো ভাই? এখানে হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে। এরপর হচ্ছে তোমার কি? নিউক্লিয়াস থাকবে। এরপর হচ্ছে তোমার কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে। নিউক্লিয়াস এবং আমরা কি দেখতে পাবো? সাইটোপ্লাজম দেখতে পাবো। তো এর পরবর্তীতে কি হবে দেখো, এইখান থেকে এই কোষের ভিতর থেকে কি এই যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম গুলো যে আছে না, এরা বের হয়ে যাবে। তাহলে নিউক্লিয়াস গুলো বের হয়ে যাবে। এরপরে তোমার যে সাইটোপ্লাজম গুলো আছে এরা হচ্ছে বের হয়ে যাবে। হ্যাঁ, এরা যখন বের হয়ে যাবে তাহলে যে প্রক্রিয়ায় বের হয়ে যাবে, এই প্রক্রিয়াটাকে কি বলে জানো? শুনো, বের হয়ে যাওয়া মানে হচ্ছে এক্সো। বের হয়ে যাওয়া মানে কি? এক্সো।
তাহলে এখানে বের হয়ে যাইতেছে, মানে এটাকে আমরা কি বলতেছি, এক্সো। এক্সো এরপরে শোনো কই থেকে বের হয়ে গেতেছে, কোষ থেকে, তাহলে এটাকে আমরা কোষটাকে আমরা কি বলি, সাইট, তাহলে এক্সো সাইট। এরপরে শোনো এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, প্রক্রিয়াটাকে আমরা বলি ওসিস। প্রক্রিয়া মানে কি, ওসিস, ওসিস। তাহলে এই জিনিসটাকে একত্রে কি বলে জানো, এক্সোসাইটোসিস, এক্সোসাইটোসিস, বুঝছো? এই যে এই প্রক্রিয়াই হচ্ছে সে কোষ থেকে বের হয়ে যায়। তাহলে পারবা না, তাহলে এটা একটু মনে রাখো। তাহলে দেখো কি হইলো, যখন সে এই যে তোমার লোহিত রক্তকণিকার ভিতরে যে তোমার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম গুলো ছিল, এগুলা কোন প্রক্রিয়ায় বের হয়ে গেল, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে এই যে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের হয়ে গেল, এখন তো এর ভিতরে তো তোমার নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম নাই, তো এখন কি হবে জানো, এই কোষগুলো তার শেপ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা হচ্ছে এরকম শেপ তৈরি করে ফেলবে। দেখো এই যে যেহেতু তোমার ভিতরে কিছু নাই, তাহলে এগুলো চেপে যাবে, কোষগুলো একটু চাপা হয়ে যাবে, চাপা হয়ে যায় এরকম শেপ গঠন করবে। এবং ভিতরে কি দ্বারা পূর্ণ হবে জানো, ভিতরে কি দ্বারা পূর্ণ হবে, লোহিত রক্তকণিকা কি দ্বারা পূর্ণ থাকে জানো, ভিতরে হচ্ছে তোমার হিমোগ্লোবিন দ্বারা পরিপূর্ণ হবে। এই যে দেখো কি দ্বারা, হিমোগ্লোবিন দ্বারা, হিমোগ্লোবিন দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে কোষটা। এটা কি ভাইয়া, এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন। দেখছো হিমোগ্লোবিন দ্বারা কি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। তাহলে দেখো এর ভিতরে কি ভাই, এই কোষটার ভিতরে কি কোনো নিউক্লিয়াস আছে না, কোনো নিউক্লিয়াস নাই। সমস্ত কোষটা কি দ্বারা পূর্ণ হয়েছে, হিমোগ্লোবিন দ্বারা। হ্যাঁ, সমস্ত কোষটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন দ্বারা পূর্ণ হয়েছে। তাহলে এ তো আর কি হবে না, বিভাজিত হবে না, বুঝছো? এ কিন্তু আর কি হবে না, বিভাজিত হবে না, বিভাজিত হবে না। এখন শুনো, আমি যে এত কথা বললাম, সব কথা যদি ভুলে যাও সমস্যা নাই, তোমার একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা বিভাজিত হয় না, শেষ। এগুলো হচ্ছে তোমার বোঝানোর জন্য আমি বলছি। হ্যাঁ, যদি মনে থাকে থাকলো, কিন্তু এইটা বলা যাবে না যে লোহিত রক্তকণিকা যে বিভাজিত হয় না। কেন বিভাজিত হয় না, এর কারণ হচ্ছে লোহিত রক্তকণিকার ভিতরে যে তোমার নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমগুলো আছে, এরা বের হয়ে যায়। যে প্রক্রিয়ায় বের হয়ে যায় সেটাকে আমরা বলছি এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়, এক্সোসাইটোসিস। যখন বের হয়ে যাবে তখন কোষটা কি চেপে যাবে, চেপে গেলে পুরা কোষটাই তোমার হিমোগ্লোবিন দ্বারা পূর্ণ হয়ে যাবে। কি দ্বারা, হিমোগ্লোবিন দ্বারা। তো ওই কোষের ভিতরে তার নিউক্লিয়াস নাই, পরে ওই কোষটা কি হয় না, আর বিভাজিত হয় না। তাহলে যদি বলে নিচের কোন কোষটি বিভাজিত হয় না, লোহিত রক্তকণিকা। কেন বিভাজিত হয় না, এটা হচ্ছে তার কারণ। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো। এখন দেখো এই যে তোমার যে পেশিকোষ, পেশিকোষ বা কঙ্কাল পেশিগুলা যে আছে, এরাও বিভাজিত হয় না। হ্যাঁ, পেশিকোষ বা কঙ্কাল পেশি এরা কখনোই কি হয় না, বিভাজিত হয় না। কেন বিভাজিত হয় না, দেখো যদি একটু বোঝাই তোমাদেরকে। এই কোষের ভিতরে নিউক্লিয়াস, এই একটা কোষের ভিতরে নিউক্লিয়াস। হ্যাঁ, এই ধরো একটা কোষ, এই কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, কোষের ভিতরে নিউক্লিয়াস। এখন এগুলো মিলা যদি তোমার একটা বড় কোষ তৈরি হয়, যদি কি তৈরি করে, একটা বড় কোষ তৈরি করলো, এবং এর ভিতরে বড় কোষের ভিতরে যদি এই নিউক্লিয়াস গুলো একত্রে অবস্থান করে, এই বড় কোষের ভিতরে যদি নিউক্লিয়াস গুলা কি করে, তোমার এই যে নিউক্লিয়াস গুলো যে আছে, এরা যদি একত্রে অবস্থান করে, এবং এই নিউক্লিয়াস গুলা যদি তোমার এই দেখো কিছুর সাথে এরকম জড়িয়ে থাকে, এটাকে কি বলে জানো, এই যে সুতার মতো, সুতার মতো কিছুর সাথে ধরো এরা পেঁচিয়ে আছে। এই যে সুতার মতো কিছু আছে এখানে দেখতেছ, এটাকে বলে তোমার অ্যাক্টিন ও মায়োসিন তন্তু। কি বলে, সুতার মতো যে অংশগুলা, এটাকে বলে তোমার অ্যাক্টিন ও মায়োসিন তন্তু। তাহলে দেখো নিউক্লিয়াস গুলা কিভাবে আছে, যে নিউক্লিয়াস গুলো কিন্তু এই সুতাগুলোর সাথে আছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলতেছি, সুতাগুলোকে অ্যাক্টিন ও মায়োসিন তন্তু, অ্যাক্টিন ও মায়োসিন তন্তু, অ্যাক্টিন ও মায়োসিন, অ্যাক্টিন ও মায়োসিন তন্তু। তাহলে দেখো এই নিউক্লিয়াস গুলো তো ওই যে সুতার সাথে তো ওই যে পেঁচিয়ে আছে, কি অ্যাক্টিন ও মায়োসিন তন্তুর সাথে। তাহলে এই যে একটা শেপ তৈরি করছে, এরকম শেপে তো কখনোই তো কোষটা বিভাজিত হইতে পারবে না। এখানে কি নিউক্লিয়াসটা বিভাজন হওয়া পসিবল না? নিউক্লিয়াস যেহেতু বিভাজন হওয়া পসিবল না, তার মানে কোষটা কি আদৌ বিভাজিত হবে না? কোষ কিন্তু বিভাজিত হবে না। তাহলে এটাও তোমার মনে রাখতে হবে ভাইয়া, পেশি কোষ বা কঙ্কাল পেশি কেন বিভাজিত হয় না, কারণ ওই ক্ষেত্রে নিউক্লিয়াসগুলো কার সাথে যুক্ত থাকে, ওই যে সুতার মতো কিছু অংশের সাথে, যাদেরকে আমরা কি বলি, অ্যাক্টিন মায়োসিন তন্তু। এরা থাকার কারণে নিউক্লিয়াস বিভাজিত হইতে পারবো না, আলটিমেটলি কি কোষ বিভাজিত হয় না। তাহলে এটাও মাথায় রাখতে হবে ভাইয়া, পেশি কোষ বা কঙ্কাল পেশি কখনোই কি হবে না, বিভাজিত হবে না।
এখন আসো যে নিউরন বা স্নায়ুকোষ, নিউরন বা স্নায়ুকোষ, এটা ধরো তোমার কোষ, এখান থেকে আমরা কি পাবো, এই যে অপরিণত অপরিণত স্নায়ুকোষ পাইলাম। এখান থেকে আমরা কি পাইছি ভাইয়া, অপরিণত স্নায়ুকোষটা পাইলাম, অপরিণত স্নায়ুকোষ। তাহলে এখান থেকে দেখো যদি আমরা কি পাই ভাই, অপরিণত স্নায়ুকোষ পেলাম, এর পরবর্তীতে এই কোষটা কি হবে জানো, এরকম থাকবে না, এই কোষটা তার শেপ চেঞ্জ করবে। শেপ চেঞ্জ করে কেমন হবে, তোর এরকম হইলো, হ্যাঁ। আচ্ছা, তার শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, বুঝছো, কি বৃদ্ধি পাবে, এখান থেকে হচ্ছে তার শাখা প্রশাখা গুলো বৃদ্ধি পাবে, এখান থেকে তার শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, কোষটা কি শাখা প্রশাখা বৃদ্ধি পাবে এরকম। তাহলে দেখো শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, ধরো এরকম একটা শেপ তৈরি করলো, হ্যাঁ। তাহলে দেখো এই কোষটা কি তার শাখা প্রশাখা বৃদ্ধির মাধ্যমে এরকম পরিণত হলো। তাহলে দেখো যখন এরকম পরিণত হয়ে গেছে তখন কি সে আদৌ কি বিভাজিত হওয়া সম্ভব না। আগে দেখো এরকম শেপে ছিল, এখন তার শাখা প্রশাখা বৃদ্ধি পেয়ে গেছে, কি পাইছে, তার শাখা প্রশাখা বৃদ্ধি পেয়ে গেছে, তাই সে কিন্তু আর চাইলেও এখন কি বিভাজিত হইতে পারতেছে না। এখন দেখো প্রত্যেকটা কাহিনীর পিছনে কিন্তু একটা অন্তর্নিহিত তাৎপর্য থাকে। এই যে স্নায়ুকোষটা, এই স্নায়ুকোষ বা নিউরন কোষটা কেন এমন হইলো, সে কেন বিভাজিত হবে না, এর কারণ কি একটু বলি তোমারে, শোনো। যদি তোমার মাথার যে স্নায়ুকোষগুলো আছে এগুলো যদি বিভাজিত হয়ে যায়, তাহলে তো ভাই তোমার মেমোরি বিভাজিত হয়ে যদি আবার নতুন কোষ সৃষ্টি হয়, তাহলে তো তোমার মেমোরি লস হয়ে যাবো। তাহলে ওই সময় তুমি বলবা যে মেরা নাম কিয়া হে, তারপরে তোমার বাবারে দেখে বলবা যে আপ কন হো, আপ কিদার সে আয়া হে, ঠিক আছে, মানে সবকিছু কি মেমোরি লস হয়ে যাবে, মানে সব ভুইলা যাবা, তোমার নাম কি তোমার এটা মনে থাকবে না, তোমার বাবা মারে চিনবা না। তাহলে এরকম হলে কি হবে, তুমি এত 12 বছর কি পড়াশোনা গুলা কিচ্ছু মাথায় নেই, তাহলে এই বিষয়গুলা কি সম্ভব না। এই কারণে হচ্ছে এই যে তোমার যে স্নায়ুকোষগুলা যে আছে, এই স্নায়ুকোষগুলা কিন্তু কি হয় না তোমার, এরা কিন্তু বিভাজিত হয় না, বা নিউরন কোষগুলা কখনোই কি হবে না, বিভাজিত হবে না, হ্যাঁ। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা, এটাও কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। তাহলে আমরা কি কি দেখলাম ভাইয়া বলো তো এখন পর্যন্ত। আমরা দেখছি লোহিত রক্তকণিকা কখনোই বিভাজিত হয় না। এরপরে দেখছি পেশি বা কঙ্কাল পেশি, এটা কখনো কি হবে না, বিভাজিত হবে না। এরপর আমরা দেখছি তোমার যে আছে নিউরন বা স্নায়ুকোষ, এও কি হয় না, কখনো বিভাজিত হয় না। মনে থাকবে তো, এমসিকিউতে আসলে পারবা না যে নিচের কোনটি বিভাজিত হয় না, পারবা তো, আচ্ছা। এরপর আসো, এখন দেখো এই যে আরেকটা কোষ আছে উদ্ভিদের স্থায়ী কোষ বা সিপ কোষ, হ্যাঁ। এই উদ্ভিদের স্থায়ী কোষ বা সিপ কোষটাও কখনো বিভাজিত হয় না। এটা একটা কোষ, এখান থেকে ধরো আমরা এই কোষটা পাইলাম, এরপরে এটা কি হবে, এটা হচ্ছে তোমার অপরিণত স্থায়ী কোষ, এটাকে আমরা কি বলতেছি, অপরিণত সিপ কোষ, হ্যাঁ, অপরিণত সিপ কোষ। এই দেখো এই যে অপরিণত সিপ কোষ যে পাইলাম, হ্যাঁ, এই অপরিণত সিপ কোষটা এখন তার শেপ চেঞ্জ করবে, কি চেঞ্জ করবে, তার আকৃতিটা চেঞ্জ করে কিসের মতো হয়ে যাবো, এই পাইপের মতো হয়ে যাবে। কিসের মতো, আকৃতি চেঞ্জ করে তোমার এই পাইপের মতো হয়ে যাবে। কেন পাইপের মতো হয়ে যাবে, এর কারণ কি, সিপ কোষগুলা ভাই কি করে জানো, সিপ কোষগুলা কি করে, তারা খাদ্য পরিবহন করে, এই কারণে তারা পাইপের মতো শেপ হয়ে গেছে, বুঝছো। তারা কি করব, খাদ্য পরিবহন করব। তাহলে এছাড়া ওই যে তোমার যে চালন আছে না আঞ্চলিক ভাষায়, যেটা দেখে ধান চাল এগুলা চালে, ওই চালনের মতো এই যে ছিদ্র ছিদ্র অংশ দেখতে পারবো, কি দেখতে পাবো এখানে, চালনের মতো ছিদ্র ছিদ্র অংশ দেখতে পারবো। এরপরে এর ভিতরে কোনো নিউক্লিয়াস নাই, কি নাই, নিউক্লিয়াস নাই। এর চামড়াগুলা কি হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে, কোনো নিউক্লিয়াস থাকবে না, এখানে কি থাকবে না ভাই, এখানে হচ্ছে কোনো নিউক্লিয়াস থাকবে না। এরপর হচ্ছে এর চামড়াগুলা কি হয়ে যাবে, কোনো নিউক্লিয়াস থাকবে না, এর চামড়াগুলা মোটা হয়ে যাবে। তাহলে এই যে এত এত পরিবর্তন হইলো, এত পরিবর্তন হওয়ার পরে কিন্তু কোষটা আর বিভাজিত হইতে পারবে না। তাহলে এখানে যে কোষটা দেখতে পাইতেছো সিপ কোষ, এ কিন্তু বিভাজিত হবে না, বুঝছো। এর ভিতরে তো ভাই নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস না হলে তো কোষটা বিভাজিত হবে না, বিভাজিত হবে না, বিভাজিত হবে না। এরপরে চামড়াটা কি হয়ে গেল, মোটা হয়ে গেল। তাহলে বুঝতে পারছো এই যে তোমার যে চারটা কোষের কথা বললাম, যে লোহিত রক্তকণিকা, পেশি কোষ বা তোমার কঙ্কাল কোষ, এরপরে কি আছে তোমার স্নায়ু কোষ, হ্যাঁ, স্নায়ু কোষ, এবং সবার শেষে দেখলাম উদ্ভিদের স্থায়ী কোষ, এরা কিন্তু ভাই কখনোই কি হবে না, বিভাজিত হবে না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছো। এখন দেখো বই থেকে যদি একটু দেখাই দেই ভাই, এই যে আমরা গত দুইটা লেকচারে যা দেখলাম, হ্যাঁ, দেখো শুরু থেকে একটু যদি দেখাই, সর্বপ্রথম কোষ বিভাজনটা কে লক্ষ্য করছিল, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, তাই না, সামুদ্রিক স্যালামান্ডার কোষে আমরা এটা দেখছিলাম। এটা কিন্তু ভাই এই তথ্যটা এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা বই থেকে একটু দাগাই দিতেছি যে লাইনগুলো, এগুলো একটু দেখবা। এরপরে আসো ভাই যে কোষ বিভাজন, হ্যাঁ, কোষ বিভাজন জিনিসটা কি বলছিলাম মনে আছে, যে প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হইয়া দুই বা ততোধিক
অপত্য কোষের সৃষ্টি করবে, সেটাকে সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি ভাই? কোষ বিভাজন। আরেকটা কথা বলছিলাম মনে আছে, যেই কোষটা বিভাজিত হয় তাকে কি বলি আমরা? মাদার সেল। কি সেল? মাদার সেল। আর বিভাজিত হওয়ার পর নতুন যে কোষটা তৈরি হয় তাকে আমরা কি বলছিলাম বলতো? অপত্য কোষ বা ডটার সেল। হ্যাঁ, আচ্ছা, এটা বলছিলাম। তাহলে এই যে তোমার যে কোষ বিভাজন কয় ধরনের বলছিলাম? অ্যামাইটোসিস, মাইটোসিস, আরেকটা কি বলছিলাম? মায়োসিস বা মিওসিস। হ্যাঁ, এই 3 ধরনের কোষ বিভাজন আছে, আমরা একে একে সবগুলা দেখবো। দেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজন কিন্তু আমরা বিস্তারিত দেখছি না। অ্যামাইটোসিস কোষ বিভাজন ওই যে তোমাদের একটা কনসেপ্ট পড়াইছিলাম যে কোন ধরনের বিবাহ করতে চাও, অ্যামাইটোসিস বিবাহ নাকি মাইটোসিস বিবাহ, মনে আছে প্রথম ক্লাসে? না দেখে থাকলে ওই কনসেপ্টটা কিন্তু দেখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইখানে কিন্তু আমরা বলছিলাম যে অ্যামাইটোসিস বিবাহের ক্ষেত্রে কোনো জটিল পর্যায় নেই। আমি মেয়ে দেখছি, দিল মে লাড্ডু ফুট গিয়া, বিয়ে যদি করি কি আমি এই মেয়েকেই করব, বিয়ে না করে বাড়িতে যাব না, ওই কনসেপ্ট মনে করো। কি বলছিলাম না? আচ্ছা, আরেকটা কি বলছিলাম যে মাইটোসিস বিবাহ। মাইটোসিস বিবাহ মানে কি বলছিলাম? মেয়ে দেখছো, মেয়ে পছন্দ হয়েছে, পরিবার নিয়ে সবকিছু কার্যক্রম শেষ করে তারপর বিবাহ হয়েছিল। হ্যাঁ, ওইটা ছিল তোমার মাইটোসিস বিবাহ। তার মানে কি, মাইটোসিস বিবাহের ক্ষেত্রে কিন্তু ভাই অনেকগুলো ধাপ ছিল। কি ধাপ ছিল? বা মেয়ে দেখতে গেছো, মেয়ে দেখে আসার পর বাড়িতে আসার পর কি এলাকার লোকজনদের দাওয়াত দিছো, দাওয়াত দেওয়ার পরে হলুদ সন্ধ্যা করছো, তারপরে সবাই নিয়ে আবার মেয়ের বাড়িতে গেছো, এরপর বিয়ে করে আনছো। অনেকগুলো ধাপ ছিল, কিন্তু ধাপ ছিল না ওইটা কি ধরনের বিবাহ ছিল? ওইটা ছিল কিন্তু মাইটোসিস বিবাহ। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখছি, তো এই ক্লাসটা একটু দেখবা। তো আমরা এই বেসিকগুলো দেখছি। আর অ্যামাইটোসিসের ক্ষেত্রে সরাসরি বিয়ে হয়ে যায়, জটিল কোনো পর্যায় নাই। দেখছো, এই যে অ্যামাইটোসিসটা বিভাজনটা আমরা এটা চিত্র আকারে দেখছি না প্রথম ক্লাসে? হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয় তোমার? এই যে একটা খাঁজের সৃষ্টি হয়, তারপর কি খাসটা একীভূত হয়ে যায়, দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়ে যায়। আর খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাদের ক্ষেত্রে ঘটে? ওই যে বলছিলাম যে আমার তো কিছু মনে নাই, তাহলে তোমার জিজ্ঞেস করছিলাম যে অ্যামাইটোসিস বিভাজন কাদের ক্ষেত্রে করছে, তুমি বলছো ই বেয়া। আমি বললাম যে তুমি এরকম করতেছো কেন? তার মানে কি, ওই যে এ দ্বারা মনে রাখবা এমিবা, ই দ্বারা মনে রাখবা ইস্ট, আর বেয়া দ্বারা মনে রাখবা ব্যাকটেরিয়া। তার মানে এই যে তোমার এমিবা, ইস্ট, ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসতে পারে। তাহলে এই জিনিসগুলো বইতে একটু দাগাই পড়বা। হ্যাঁ, এখন এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে, এই যে বিজ্ঞানী স্টার্সবার্জার এ কি বলছিল? অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল এবং উন্নত কোষ বিভাজন শুরু হয়েছে। এটা এমসিকিউতে আসে যে কোন বিজ্ঞানী বলছিল বা কার মতে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল এবং উন্নত কোষ বিভাজন শুরু হয়েছে? বিজ্ঞানীকে স্টার্সবার্জার, মনে থাকবে? আচ্ছা, এই লাইনটা দেখবা। এরপরে আসো, মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো কিন্তু বিস্তারিত পড়াই নাই। এগুলো কি বিস্তারিত পড়াইছি? না, বিস্তারিত পড়াই নাই, জাস্ট মাইটোসিস কোষ বিভাজনটা তোমার আমি বুঝাইছি। হ্যাঁ, তাহলে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ভাই আমি কি বলছিলাম? এটা হচ্ছে একটা সমীকরণিক বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনটা কি ধরনের বিভাজন? সমীকরণিক বিভাজন। কারণ এই ক্ষেত্রে কি হয় তোমার, যে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকবে তোমার? সমান থাকবে না? হ্যাঁ, এটা বলছিলাম। এরপর হচ্ছে এই জিনিসগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা দেখবা। এবং মাইটোসিস কোষ বিভাজনগুলো কি সব ধরনের যে দৈহিক বৃদ্ধি, যত প্রকার বৃদ্ধি আছে সব কার মাধ্যমে হয়ে থাকে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। তাহলে দেখো, এইখান থেকে এই যে দেখো মার্ক করা যে লাইনগুলা, এই লাইনগুলা দেখবা, এইগুলো দেখবা। আচ্ছা, এরপর আসো কোষচক্র। আজকে যেটা পড়াইলাম তোমাদেরকে, কোষচক্র। কোষচক্র মানে কি বলতো? প্রথমেই বলছিলাম একদম ক্লাসের শুরুতে কি বলছিলাম, যে চক্রের মাধ্যমে কি হয় তোমার একটা কোষের সৃষ্টি হবো, বৃদ্ধি হবো এবং পরবর্তীতে বিভাজন সম্পন্ন হবো, সেই চক্রটাকে আমরা কি বলছিলাম ভাইয়া? কোষচক্র বলছিলাম, তাই না? এই কোষচক্রের ক্ষেত্রে কয় ধরনের উদ্দীপনা কাজ করছিল মনে আছে? বাহ্যিক উদ্দীপনা এবং অভ্যন্তরীণ উদ্দীপনা। এই বাহ্যিক উদ্দীপনা কে দিছিল? ওই যে পাশের বাসার আন্টি। কে ছিল বলতো? হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর, এরা কি দিছে? বাহ্যিক উদ্দীপনা দিছিল। আর ওই তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা কে দিছিল? ওই যে তোমার বস তো নিজে কাজ করে না, কাজ করার জন্য 2জন লোকের নিয়োগ দিছিল, মনে আছে? কারে কারে দিছিল? সাইক্লিন আর সিডিকে রে। সাইক্লিন কি? সাইক্লিন হচ্ছে এক ধরনের প্রোটিন। হ্যাঁ, আর সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক এনজাইম। এরা হচ্ছে কি দিছিল? অভ্যন্তরীণ উদ্দীপনা দিছিল। মনে আছে তো? তাহলে দেখো, এইটা আরেকটা, এই দেখো এই জিনিসটা লেখা দিয়েছিলাম যে কোষচক্র প্রস্তাব করছিল কে? বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক। এটা মনে রাখবা। আর কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজিত হয়, বলছিলাম ভ্রূণ কোষ, মূল এবং কাণ্ডের শীর্ষের মেরিস্টেম কোষ। মেরিস্টেম কোষ না কি? এটা হচ্ছে তোমার বাজক টিস্যু। বাজক টিস্যু মানে কি? যেই কোষটা সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখান থেকে এগুলো দেখবা। আর এই কোষচক্রের যে
ধাপগুলা যে আছে তোমার ইন্টারফেস, তারপরে গেবওয়ান দশা, এস দশা, হ্যাঁ এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা কেমন বুঝতে পারছো? তোমরা কি আসো? যেমন রনি, একটু বলো তো যে যতটুকু পড়াইলাম এতটুকু কি ক্লিয়ার? একটু জানাও তো যতটুকু বললাম ক্লিয়ার নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, যত আজকে খুবই কম পড়াইলাম, যতটুকু দেখাইছি এটুকু একটু দেখো। হ্যাঁ, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, আল্লাহ হাফেজ।